খুব সুন্দর একটা ইন্টারভিউ তারেক রহমান সাহেবের। ওনার কথা শুনে আমার মনে হয়েছে কি জানেন, সাধু সন্ন্যাসী নির্ভুল একটা ইন্টারভিউ। পুরা ইন্টারভিউ প্রকাশ করে নাই, বিবিসি এর মধ্যে একটু চালাকি করছে, মানে ফার্স্ট হাফ দিছে, সেকেন্ড হাফ রাইখা দিছে। সেকেন্ড হাফে কি বলছে না বলছে সেটা পরে জানা যাবে, কিন্তু ফার্স্ট হাফে যা বলছে এতে ভাই মনে টাচ করছে। বিশেষ করে উনি যখন বলতেছিল ওনার ভাইয়ের কথা, যে আমার ভাই কোকোকে আমি হারাইছি, তাকে দেখি নাই, ওই জায়গাটা টাচ করছে। যে আমি তো আমার মাকে ভালো অবস্থায় রাইখা আসছি, কিন্তু তাকে জেলে যাইতে হয়েছে, তার উপরে মানসিক অত্যাচার হয়েছে, অনেক দুঃখের কথা শেয়ার করছে। এবং ওনার নিজের উপরেও যে একটা কি জুলুম হয়েছিল ওইটা নিয়ে কিন্তু বেশি কথা বলে নাই, এড়াইয়া গেছে। দেখেন এই যে তিনটা ঘটনা, ওনার ভাইকে হারানো, মায়ের কথা এবং ওনার উপরে যে জুলুম হয়েছে, ওইটার ভিডিও আপনারা যারা দেখছেন ভাই শরীরে লোম দাঁড়ায় যায়, ভাই লোম দাঁড়ায় যায়। উনি থর থর কইরা কাঁপতেছিল কাটা মুরগির মতো। খুব খারাপ অবস্থা কইরা ফেলাইছিল ওনার, কিন্তু সেদিকে যায় নাই। কোন রকম প্রতিশোধের কথা ছিল না কিন্তু ওনার এই ইন্টারভিউতে, কোন রকম না। উনি দেশপ্রেমিক, এটা বোঝা গেছে। বোঝা গেছে যে ওনার শরীরের মধ্যে শহীদ জিয়াউর রহমানের রক্ত, বেগম খালেদা জিয়ার রক্ত, এটা বোঝা গেছে ভাই, ক্লিয়ার। কিন্তু বিবিসি ইন্টারভিউটা যদি সামনাসামনি নিতে পারতো অনেক ভালো হইতো। সামনাসামনি গেলেন না কেন ভাই? আপনাদের এত বড় প্রতিষ্ঠান, আর আপনাদের তো মেইন অফিস ওনার বাসার কাছাকাছি, ওই একই শহরে লন্ডনে। ওনার সামনে যাইবেন না? 17 বছর পর একটা ইন্টারভিউ আসলো, হ্যাঁ, তারেক রহমানের। আমার জানা নাই এর আগে কোথাও কোনো ইন্টারভিউ দিচ্ছেন কিনা উনি। হ্যাঁ, অনলাইনে আসছে, অনেক কথা বলছে, সবসময় দেখতাম। বিশেষ করে গত 14 মাসে বহুবার আসছে উনি, কিন্তু কখনোই কিন্তু কাউকে ইন্টারভিউ দেয় নাই। যার জন্য বললাম এই ইন্টারভিউটা হওয়া উচিত ছিল একেবারেই সামনাসামনি। বিবিসি থেকে দুজন ছিল, উনি একা, আর ওনার এন্ট্রিটাই ছিল খুব সুন্দর, খুব সাবলীল, ফুরফুরা মেজাজ ছিল। হ্যাঁ, কোন রকম টেনশন ছিল না। আমি ভাই পুরো ইন্টারভিউটা 44 মিনিট কত সেকেন্ড যেন দুইবার দেখছি। দুইবার দেখার কারণ, একবার ওনার কথাগুলো শুনছি, আরেকবার ওনার চোখ হাত নাড়াচাড়া এগুলো দেখছি। আমার কাছে কেন জানি মনে হয়েছে ওনার মেজাজ মর্জি ফুরফুরা, ওনার আসার সময় হয়ে গেছে। শীত আসলেই উনি চলে আসবে, এটা বোঝা গেল। হ্যাঁ, এই শীতের মধ্যেই চলে আসবে, শীতের বেশি দেরি নাই কিন্তু ভাই, হয়তো এক মাস পরই শীত পড়তে শুরু করবে, আরো 1 মাসের মধ্যে উনিও চলে আসবে। সাধু সন্ন্যাসী কেন বললাম? এটা কোনো নেগেটিভ অর্থে না, খুব পজিটিভ অর্থে। কারণ ওনার কথার মধ্যে কোনো অহংকার ছিল না। ওনাকে যখন প্রশ্ন করা হইলো, এই মাস্টার মাইন্ড আপনাকে বলা হয়, আপনার দলের থেকে অনেকেই দাবি করছে যে তারেক রহমান মাস্টার মাইন্ড। এই প্রশ্নের যে উত্তরটা দিল এটা খুব ভালো লাগছে। উনি জনগণকে বলছে মাস্টার মাইন্ড, জনগণই মাস্টার মাইন্ড। এখানে কারা না ছিল, দিন মজুর থেকে আরম্ভ কইরা একজন মার কথাও বলতে উনি ভুলে নাই, কৃষকের কথা বলতে ভুলে নাই, রিক্সাওয়ালার কথা বলতে ভুলে নাই, সবাই কথা বলছে, সবাইকেই উনি বলছে মাস্টার মাইন্ড। পুরো দেশের জনগণকে উনি উৎসর্গ করে দিছে মাস্টার মাইন্ড নামের ওই পুরস্কারটা। খুব সুন্দর উত্তর দিছে, কোথাও কিন্তু উনাকে আটকাইতে পারে নাই। পুরা ইন্টারভিউতে উনাকে খুব নিরহংকারী মনে হয়েছে। উনি যখন একা একা কথা বলে ঘর থেকে, তখন কিন্তু ওই কথাগুলো নিয়ে অনেক বিতর্ক হয়, যেমন মৌলবাদী কথাটা নিয়ে বিতর্ক হয়েছে, এরকম আরো অনেক কথা নিয়ে কিন্তু বিতর্ক হয়েছে। কিন্তু এই ইন্টারভিউ থেকে আপনি এমন কিছু বাই করতে পারবেন না যেটা নিয়ে বিতর্ক করা যাবে। এবং এত সাবধানে কথা বলছে, মেপে মেপে, দাড়ি কমা, ফুল স্টপ সব কিছু দিয়ে কথা বলছে। এমন না যে একটা টুকরা নিয়ে আপনি ভাইরাল করতে পারবেন, যে এই টুকরাটা এই কথা বললো, এরকম কোনো অংশ আপনি বাইর করতে পারবেন না এই ইন্টারভিউ থেকে। তবে একটা জায়গা ছিল টার্নিং পয়েন্ট, সেটা কি জানেন? এই জুলাই গণ অভ্যুত্থান, এই ব্যাপারে ওনাকে প্রশ্ন করা হয়েছিল, মানে আওয়ামী লীগ নিয়ে প্রশ্ন করা হয়েছিল। একদম ক্লিয়ার কাট কথা বইলা দিছে, জুলাই গণ অভ্যুত্থানে যে অবিচার হয়েছে, যে অন্যায় হয়েছে, যে কিলিং হয়েছে, ওইটার বিচার হইতেই হবে, ওইটার বিচার উনি চায়। একদম ক্লিয়ার কাট কথা বলছে, সোজাসুজি বলছে যে শেখ হাসিনা সহ তার সাঙ্গপাঙ্গ যারা আছে তাদের তো বিচার হবেই, সঙ্গে যে দল, হ্যাঁ, দলেরও বিচার হইতে পারে যদি দল অন্যায় করে থাকে। সবকিছু আইনের ব্যাপার। খুবই সাবধানে এই ইন্টারভিউটা উনি দিছে, কোনো বিতর্ক করার সুযোগ নাই, যার জন্য প্রশংসা পাচ্ছে। এবং ওনার দলের লোকরা নিশ্চয়ই এখন ওনার কথা ফলো করবে। ওনার দলের ভিতরে অনেকেই আছে ভাই ওনাকে ফলো করে না। ওনাকে ফলো করলে গত 14 মাসে এত বিতর্ক হইতো না। দেখেন, বহিষ্কার নিয়েও কিন্তু প্রশ্ন করছিল এই বিবিসি, 7,000 বহিষ্কার করা হয়েছে।
এবং আইনের ব্যাপারটা উনি ক্লিয়ার করছে এবং উনি ইঙ্গিত করছে যে আমরা তো বহিষ্কার করছি, বাকিটা আইনের ব্যাপার। আইন কেন তাদেরকে ধরে না? আসলেই ভাই আমারও প্রশ্ন, আইন কেন ধরে না? সবাই আমরা জানতেছি ওই লোকটা অপরাধ করছে, এখন আইন তাকে ধরবে না কেন? এই সিস্টেমটা বদলাইতে হবে। কোন সিস্টেম? যে আমি যা জিডি করুম, মামলা করুম, তারপর আপনি ধরতে যাবেন না, এইটা কেন হবে? আপনি পুলিশ হয়ে যদি দেখেছে অন্যায় করছে, আপনি ধরবেন, পুলিশ বাদী কেস চলবে, সেটা ওই সিস্টেমই তো যাইতে হবে। কে রিস্ক নিবে ভাই? আমি যে রিস্ক নিবো যে এর ধরেন এই একজন কিলার বা একজন চাঁদাবাজ, ও একজন রেপিস্ট, আমি দেশপ্রেমিক হইয়া যা মামলা ঢুকে দিলাম, এরপর আমার নিরাপত্তা, যার জন্য বললাম পুলিশ ভাইরা আপনারা নিজেরাই ধরে ফেলাইবেন। কিন্তু দেখেন চাঁদাবাজরা কিন্তু অনেক দূর আগে চলে গেছে, ওদের সাহস কি বাড়ছে। নরসিংদীর একটা ঘটনা দেখেন নাই? এক পুলিশ ভাইকে বাইরে আইতেছিল, পরে ধরা পড়ছে। কত বড় দুঃসাহস! চিন্তা করেন, এদের কোন দল নাই, সন্ত্রাসী মানি সন্ত্রাসী। এদেরকে ধৈরা ভাই সিদ্ধ ডিম দিবেন, খালি সিদ্ধ ডিম দিবেন, কোমর ভাঙ্গা দিবেন। হ্যাঁ, এদেরকে যে আইনের হাতে তুলে দিবেন, আবার দেখবেন একজন উকিল ধৈরা 3 মাস পর বাইরে হয়ে যাবে। একবার জেলে ঢুকে গেলে না আবার সাহস বাইরা যায়, ওই জেল থেকে যেন বাইর না হইতে পারে, আর বাইর হলে যেন সোজা হয়ে খারাইতে না পারে, ওই ব্যবস্থা করতে হবে। ওই যে দেখেন আমার ভিতরে আবার ক্ষোভ চলে আসলো, প্রতিশোধ চলে আসতেছে। দেখেন তারেক রহমান সাহেবের ভিতরে কোনো ক্ষোভ ছিল না, প্রতিশোধ ছিল না। উনি দেশকে ভালোবাসে, এইটুক উনি বুঝাই দিছে। কিন্তু বড় প্রশ্ন থাইকা গেল উনি কবে আসবে। উনি যতক্ষণ পর্যন্ত না নামবে এই মাটিতে, ততক্ষণ পর্যন্ত উনি প্রশ্নের মুখেই থাকবে। আরো বড় প্রশ্ন, বিবিসি পর্যন্ত ওনার সামনাসামনি ইন্টারভিউ নিতে পারলো না। ওই যে অনলাইনে ছিল, এখনো অনলাইনে দেখলাম, এবং বিবিসি এই ইন্টারভিউটা পুরাটা প্রকাশ না করে ভুল করছেন। কারণ উনাকে বোঝার জন্য পুরো ইন্টারভিউটা তো দেখতে হবে আমাদেরকে। আপনারা ঝুলাই রাখছেন কেন? তার মানে এখানেও টিআরপি, এখানেও ভিউ ব্যবসা। হ্যাঁ, ফাও ইন্টারভিউ পায়া 2টা ভাগ কইরা ফেলাইলেন। আপনাদের উচিত ছিল পয়সা খরচ কইরা উনার ওইখানে যাওয়া, উনি নিশ্চয়ই অনুমতি দিতেন। হ্যাঁ, না করতেন না, আপনারা যাইতে চান নাই। আপনারা ওই যে ফাও ইন্টারভিউ নিয়ে এখন 2 ভাগ করে রাখছেন, এটা পছন্দ করি নাই। যাই হোক, আমি পছন্দ করলো কি না করলো কি, যেমন আমি পছন্দ করি নাই জুলাই গণ অভ্যুত্থান ওই যে জাতীয় নির্বাচনের সময় আলাদা একটা ব্যালট পেপারে হ্যাঁ না ভোটের জন্য ব্যবস্থা করবে, এটা তো বিএনপি বলছে। সঙ্গে সঙ্গে এনসিপি রাজি হয়ে গেছে। তার মানে কি বুঝছেন? 2-2 4 না, 2-2 22। ওদিকে দেখেন অরাজনৈতিক দল হেফাজত, ওনারাও কিন্তু জোট করবে। এই জোটটা হবে ওনাদের বিএনপির সঙ্গে। তার মানে কি হেফাজত, বিএনপি আর এদিক দিয়ে এনসিপিটা ভাই আমি কনফার্ম না, আন্দাজ করতে পারতেছি, আইডিয়া করা যায় না। বিএনপি যখনই বললো এটা আমরা জাতীয় নির্বাচনের সময় কইরা নেব, সঙ্গে সঙ্গে ওনারা রাজি হয়ে গেল। জামাতে ইসলাম কি রাজি? না, জামাতে ইসলাম রাজি না। ওনারা এর আগে এটার হ্যাঁ না ভোট দিয়ে সুরাহা করতে চায়। জাতীয় নির্বাচনের আগেই সুরাহা করতে হবে জুলাই গণ অভ্যুত্থানের সনদপত্র। হ্যাঁ, জুলাই সনদপত্র ছাড়া জাতীয় নির্বাচনে যাইতে দেওয়া যাবে না। ওই জাতীয় নির্বাচনের সঙ্গে ফাও কইরা নিবেন, একটা কিনলে একটা ফ্রি, ওই স্টাইলে নো 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 নো, ওই স্টাইলে কেন যাবেন? একটা কিনলে আরেকটা ফ্রি, ওইটা আমরা চাই না। আলাদা আলাদা হইতে হবে। আলাদা আলাদা না হইলে এটার গুরুত্ব হারায় যাবে ভাই। কারণ কি জানেন? ওই নির্বাচনে যারা পাস করবে তারা যদি আবার ওইটা নিয়ে কোনো রাজনীতি করে, যারা এখনই রাজনীতি করতেছে, এখনই এই জুলাই গণ অভ্যুত্থানকে কবর দেওয়ার জন্য, মাটি চাপা দেওয়ার জন্য কত অ্যাঙ্গেলে যে কত রকম কথা অনেকেই বলছে ভাই। বলার পর একটা জায়গায় যেহেতু আসছে, হ্যাঁ একটা জায়গায় তো আসছে, জাতীয় নির্বাচনের আগে হোক আর পরে হোক, যখনই হোক, একটুখানি খালি বাকি আছে, একটুখানি, যে আগে হবে না পরে, আগেই হইতে হবে। আগে আমরা যদি না করি ডক্টর ইউনূস স্যার কইরা নিবে, কারণ অলরেডি আপনারা দস্তখত কইরা ফেলাইছেন, জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি চান সব দল, ওইটা ওনাদের হাতে চলে গেছে। ইউনূস স্যারের হাতে এখন ওই দলিলটা তো আছে, ভিডিও ক্লিপ আছে, সবাই হ্যাঁ বলছেন। ওই হ্যাঁ থেকে উনি এটা আগে কইরা নিবে, অটোমেটিক আগে হয়ে যাবে, আর কোনো আইনের বাধা রইল না। তো খেয়াল করে দেখেন, সব দল এক হয়ে গেছে। এটা তো আমরা যেমন দেখতে পাইতেছি, বিচার বিভাগের লোকরা কি দেখতে পাচ্ছে না? ওনারা দেখতে পাচ্ছে। আর ইউনূস স্যার তো এটাকে ক্যাশ করবে, এটা কনফার্ম থাকেন আপনারা। রাজনীতির কোনো শেষ কথা নাই, মুরব্বীরা বলে। মুরব্বীদের এই কথা তার ফেইলা দেওয়া যাবে না। এনসিপি বিএনপির সঙ্গে যাবে কিনা সময় বইলা দিবে, হেফাজত আসবে কিনা বিএনপির ভিতরে এটাও সময় বইলা দিবে। কিন্তু আপনারা এই সপ্তাহে, এই আগামী 7 দিনের মধ্যে নতুন একটা চমক দেখতে পাবেন। সবাই তাকায় থাকেন আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালের দিকে। ওই দিকটা নিয়ে খুব আলোচনা করে না কিন্তু কেউ। ওইদিকে মহাপ্লাবন বয়ে যাইতেছে, তুফান শুরু হয়ে গেছে, সাইক্লোন শুরু হয়ে গেছে।
এই সপ্তাহের মধ্যে আপনারা নতুন চমক পাবেন। আর ওই চমকে আরেকটা জোয়ার আসবে ডক্টর ইউনূস স্যারের পক্ষে। আর ওই জোয়ারের ঠেলাই দেখবেন জুলাই সনদপত্র পাস হয়ে গেছে। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। উনি যেহেতু চুপচাপ আছেন, তার মানে ঘটনা কিছুটা মানে ঢাল মে কুছ কালা হ্যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে থেকে যদি আপনি 6 মাস পিছনে যান, মানে আজ থেকে 6 মাস আগে যান, যে যদি একটা জরিপ করতেন, তখন বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ বলতো আমরা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছর চাই, দেশটাকে সংস্কার করে সব কিছু ঠিকঠাক করে তারপর প্রফেসর ইউনূস বিদায় নিক। এটা কিন্তু যখন উনি ক্ষমতা নিছেন তখন থেকে শুরু করে চলতেছিল। এবং এই মুহূর্তে যদি আপনি যে কোনো ধরনের একটা জরিপ চালান, বা আমরা ভার্চুয়াল মিডিয়াতে যে সমস্ত কমেন্টস দেখি, তাতে মনে হয় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সেই পপুলারিটিটাতে ভাটা পড়েছে। আপনারা যেভাবেই বলেন, কেউ মানতে পারেন, কেউ নাও বা মানতে পারেন, একটা ভাটা পড়েছে। এই ভাটা পড়ার কারণটা কি? এই ভাটা পড়ার পিছনে যে কারণটা, সেইটাও কিন্তু আপনাদের জানা আছে। সেইটা হলো দুর্নীতি। না, আমি বলতেছি না যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস দুর্নীতি করছেন, কিন্তু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা পরিষদে যে পরিমাণ দুর্নীতির আপনার তকমা লাগানো হয়েছে, সেগুলো একটারও প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টারা বা সরকারের পক্ষ থেকে পাবলিকলি ক্লারিফাই করা হয় নাই। এটা করা উচিত ছিল। কারণ আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভালোবাসি, কিন্তু আমি যদি পরপর শুধু শুনতে থাকি, জানতে থাকি, বুঝতে থাকি যে ওনার লোকজন চুরি চামারি করে দেশটারে চাঙ্গে তুলে ফেলাইছে, আমিও তো এক সময় ওনাকে সাপোর্ট করব না। এটাই স্বাভাবিক। এত করে আপনারা যেভাবে ব্যাপারটাকে নেন না কেন, মানুষের মনস্তাত্ত্বিক বিষয়টা এই জায়গায় একদম নিবন্ধিত থাকে যে আমি যাকে সাপোর্ট করতেছি তার ক্রিয়াকর্মের উপরে আমার সাপোর্ট বাড়বে বা সাপোর্ট কমবে। দেখেন, আপনারা যদি একটু অতীতের দিকে তাকান, অনেক উপদেষ্টা সম্পর্কে অনেক ধরনের ব্লেম দেওয়া হয়েছে বিভিন্ন ভার্চুয়াল মিডিয়াতে। এখন অনেকেই বলতেই পারে যে ভার্চুয়াল মিডিয়ার কথা বাদ দেন, ভার্চুয়াল মিডিয়াতে তো কত কথাই বলে। না, ভার্চুয়াল মিডিয়াতে মানুষের মনকে ইনফ্লুয়েন্স করে। একটা মানুষ যখন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে শুনতে পারে যে এই লোকটা খারাপ, এই লোকটা খারাপ, এই লোকটা খারাপ, তখন আমি যদি একা ভালো বলি সেটা হবে না। ভার্চুয়াল মিডিয়াকে আপনাকে প্রাধান্য দিতেই হবে। এই জন্য যে আজকাল ভার্চুয়াল মিডিয়ার উপরে ডিপেন্ডেন্ট পুরো বাংলাদেশের মানুষ। টেলিভিশন এখন দেখে না, আপনারা যেভাবেই বোঝান না কেন, টিভি এখন দেখে না, টক শো এগুলো দেখে না। এখন মানুষ এখন দেখে ভার্চুয়াল মিডিয়াতে কন্টেন্ট ক্রিয়েটাররা কী বললো, যে যার দল থেকেই বলে। এখন যারা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে পছন্দ করেন না, তারা তার বিরুদ্ধে অনর্গল বলেই যাচ্ছেন। সেগুলো নিয়ে আমার কোনো আপত্তি নাই। ওই যে কেন এতজনকে নিয়ে আপনার নিউ ইয়র্কে গেলো, এইটা কোনো সাবজেক্ট না। সাবজেক্ট হইল যে সমস্ত কথাবার্তা, যে সমস্ত আলোচনা আজকাল ভার্চুয়াল মিডিয়াতে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আসতেছে, এগুলো কোনোভাবেই কোনো নাগরিক ভালোভাবে নেবে না। সে ব্লাইন্ড সাপোর্টার হলেও না, আমার মতো যদি ব্লাইন্ড সাপোর্টার হয়, সেও বলবে না এটার একটা উত্তর দেওয়া উচিত প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে। আমি আপনাকে চোর বললাম না, একবার বললাম, 2বার বললাম, 3বার বললাম, আমি বলতেছি তুই চোর, তুই চোর, তুই চোর। আপনি কি সারা জীবন শুনবেন? আপনি আমাকে জিজ্ঞেস করবেন না আমি কী চুরি করছি? প্রমাণ দেন মিয়া। প্রমাণের বালাই কিন্তু ভার্চুয়াল মিডিয়াতে নাই, যে যার মতো গড় করে বইলা যেতেছে। কিন্তু কিছু কিছু বিষয় যখন বারবার আমাকে প্রেশার দেওয়া হবে যে আমি এটা করেছি, আমি এটা করেছি, আমি এটা করেছি, তখন যখন আমি উত্তর দেব না, তখন সাধারণ মানুষ ধরে নেবে আসলে আমি এটা করছি। আমি এতগুলো কথা বললাম এই জন্য যে এই গত পরশুদিন একটা নিউজ মানব জমিনে আসছে, যেটা মানে ভয়াবহ একটা নিউজ বলা যায়। হ্যাঁ, আমি ভয়াবহ বলবো যে মচৌ, যদি মতিউর রহমান চৌধুরীর মধ্যে হবে, মচৌ লিখেছেন অনেক বড় একটা মানে ফিচার। সেখানে সে টাইটেল দিয়েছেন আগের সমস্ত রেকর্ড প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ভাঙছে। এটা বের আপনি মনে করবেন কী রেকর্ড ভাঙছে দেখি, পয়লা দেখবেন যে উনি ওই যে জাতিসংঘে গেছিলো, ওইখানে গতবার যে যত লোক নিয়েছিল তার চেয়ে বেশি লোক নিয়েছে, ইত্যাদি ইত্যাদি দিয়ে শেষের দিকে উনি যে কথাগুলো বলছে এগুলো মারাত্মক। উনি শেষের দিকে একসময় বলছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বোধহয় জানে না যমুনা নিয়ে আজকাল আলোচনা হয় রাস্তাঘাটের চায়ের দোকানে। আচ্ছা, এটাও কোনো বড় ব্যাপার না। তারপরে উনি বলছে যে একটা খবর পাইছে তারা, মানে একটা পদের জন্য, একটা সরকারি বড় পদের জন্য 80 কোটি টাকা ঘুষ চাওয়া হয়েছে, এবং 40 কোটি টাকা পার্টিকুলার একটা জায়গা যাবে, আর 40 কোটি টাকা ভাগাভাগি হবে। পদটা নেওয়ার পরে ওই লোকের কিছুই করতে হবে না, খালি সরকারের কথা মতো, মানে ওই কোম্পানির বা ওই যে সংস্থায় যাবে সেই সংস্থার কথা মতো কাজ করতে হবে।
তারপর সেই ভদ্রলোক শেষ অবধি রাজি হয় নাই। ভালো কাজ করছে যদি সত্যি হয়ে থাকে, কারণ 80 কোটি টাকা দেওয়া যাইব, বাংলাদেশের কোনো ঠিক ঠিকানা আছে কালকে সকালে কি হবে, টাকাই তো বাইরে যাবো, তো যায় নাই। এই যে সংবাদটা পরিবেশন হওয়ার পর আপনারা দেখবেন অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা এটা নিয়ে ভিডিও করছে, এবং সেখানে গিয়ে কমেন্ট সেকশনে দেখেন যে মানুষগুলাই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছর 10 বছর চাইতে তারাই কমেন্ট করতেছে, তারাই প্রফেসর ইউনূস সম্পর্কে বাজে কমেন্ট করতেছে, এবং এগুলো দেখলে তো ভালো লাগে না। এখন এখানে সরকারের কী করা উচিত? আপনি যদি বলেন যে এগুলো অনেক ধরনের কথা বলে, বলুক, সরকার তো এগুলো করে নাই, আপনি যদি তার সাপোর্টার হয়ে থাকেন। আমার প্রশ্ন হলো যে আমি বারবার বলে যাব আসিফ মাহমুদ এইটা করছে, আসিফ নজরুল এইটা করছে, যদিও কেউ কোনো প্রমাণ দিয়ে কথা বলে না। এখন শেষ পর্যন্ত ডাইরেক্টলি প্রফেসর ইউনূসকে জড়ানো হয়েছে। ওই সাংবাদিক মতিউর রহমান চৌধুরী সাহেব এমনভাবে লিখছে ইউনূস সাহেবকে জড়ায়ও নাই, আবার ইউনূস সাহেবকে জড়াইছেও। উনি হয়তো শব্দটা লিখছে, ইউনূস সাহেব হয়তো জানে না এই যে এই 80 কোটি টাকার যে মামলাটা ডিলটা হচ্ছে, হয়তো জানে না, হয়তো মানে হলো হয়তো জানে না বা জানতেও পারে। তো এইটার ব্যাপারে কি সরকারের কোনো স্টেপ নেওয়া উচিত না? মতিউর রহমান চৌধুরীকে জিজ্ঞাসা করা উচিত না যে ভাই আপনি এটা যে লিখছেন একটু প্রমাণটা দেন? যদিও অনেক সাংবাদিকরা, বিশেষ করে মাসুদ কামাল বলতেছে আমি যতদূর চিনি মতিউর রহমান চৌধুরীকে উনি না জেনে এটা লেখেন না, ওনার কাছে তথ্য প্রমাণ আছে। এইগুলো কথা যখন মানুষ শুনে যে ওনার কাছে তথ্য প্রমাণ আছে এবং এটা নিয়ে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস চ্যালেঞ্জ করবে না, তখন কিন্তু এই যে সাধারণ মানুষের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া আসে। কারণ আমরা যতবারই যে ধরনের ব্লেম দেখছি, কাউকেই আমরা এটাকে মানে সুরাহা করবার জন্য বা প্রতিবাদ করবার জন্য বা একটা পাল্টা বয়ান দেওয়ার জন্য কেউ করে নাই। এই যে কিছুদিন আগে একজন সাবেক সচিব বলল 5 জন উপদেষ্টার নাম আছে তার কাছে যারা দুর্নীতির সাথে জড়িত, কই আজপর্যন্ত তাকে জিজ্ঞাসা করা হয়েছে না। তার মানে কি? তার মানে মানুষ মাইনা নেবে, কারণ নীরবতাই সম্মতির লক্ষণ। আপনি যদি চুপ থাকেন তাহলে মাইনা নিতে হবে যে সেই 5 জন উপদেষ্টা নিশ্চয়ই কোনো খারাপ কাজ করছে, তাহলে তারা কেন বলতো না এই তুমি এসে বলো মিডিয়াতে কে বা কারা করছে? আরেকটা কাজ দেখেন, নাহিদ সাহেব যাকে এত ভালোবাসে, সে কালকে এসে বলতেছে যে অনেক উপদেষ্টা তথ্য প্রমাণ আমার কাছে আছে, সময় হলে দিব। কিরে ভাই, সময় হওয়ার দরকারটা কি? যদি আপনার কাছে থাকে আপনি দেন না কেন? দেখেন মাহফুজ সম্পর্কে তার ভাইয়ের একটা টাকা লেনদেন নিয়ে কথা হচ্ছিল, মাহফুজ সাহেব সেটা ক্লিয়ার করছে। আসিফ মাহমুদ 2-1টা ক্লিয়ার করছে, বাকিগুলো ক্লিয়ার করে নাই। কিন্তু এই যে পরপর বলা হচ্ছে 5 জন উপদেষ্টা দুর্নীতির মধ্যে জড়িত, তার কাছে প্রমাণ আছে, এইটার কোনো আনসার আজ পর্যন্ত কেউ দেয় নাই, এইটার কোনো প্রতিবাদ আজ পর্যন্ত কেউ করে নাই। এবং এই যে শেষাবতী মতিউর রহমান চৌধুরী, যদি এটা মতিউর রহমান চৌধুরী হয়ে থাকে আর কি, উনি যেটা করছেন এটা তো আমার মতে সরকারের তরফ থেকে জিজ্ঞাসা করা দরকার যে আপনি যে লেখাটা দিয়েছেন এটার সত্যতা কতটুকু, আপনি যে দিয়েছেন তার প্রমাণ দেন। কে 80 কোটি টাকা নিচ্ছে, কে 80 কোটি টাকা থেকে 40 কোটি টাকা পাবে, কে পাবে না, এটা আপনাকে বলতে হবে। এখন যদি না বলে, তাহলে এই সাংবাদিকরা যারা এগুলো নিয়ে আপনার এখন কন্টেন্ট বানাচ্ছে, তারা কিন্তু পরিষ্কার বলে দিতেছে যে এটা সত্য হইতে পারে, কারণ নাহলে সরকার একটা প্রতিবাদ করতে, সরকারের প্রতিবাদ করার সময় আসছে। কারণ আমরা কোনোভাবেই চাই না প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার মাথায় একটা বদনাম নিয়ে চলে যাক। এইগুলা কথা যখন বাজারে আসে তখন সাধারণ মানুষ এই কন্টেন্ট ক্রিয়েটারদের কথা বিশ্বাস করে রে ভাই। তারা এমন ইনায়া বিনায়া বুঝায়া টুঝায়া বলে যে বলছে সে এমন সুন্দর করে বুঝায়, যার সম্পর্কে বলে তার সম্পর্কে মানুষ কিছু জানতে পারে না। তো মানুষ যখন জানতে পারে না যে যার সম্পর্কে বলছে সে যখন কোনো কথা বলে না, তখন কিন্তু এই সাধারণ মানুষ ধৈর্য নেয় যে উনি যেহেতু চুপচাপ আছেন, তার মানে ঘটনা কিছুটা ঢাল মে কুছ কালা হ্যায়। এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। সরকারের যে কোনো একটা মহলকে অনুরোধ করতেছি, যারা এই সমস্ত কথা বলছেন বা লিখছেন বা যারা বলতেছে অমুকে দুর্নীতিবাজ, তাদেরকে জিজ্ঞাসা করা হোক। এবং সরকারের আইন প্রয়োগকারী সংস্থা যারা আছে তারাও যেন জিজ্ঞাসা করে, ইভেন কি নাহিদকেও যেন জিজ্ঞাসা করা হয়। এবং নাহিদকে আমি বলবো আপনি নাম বলে দিন ভাই, বাংলাদেশের মানুষ জানতে চায়। কারণ অনেক আশা নিয়ে এই সরকারটা গঠন করছে, অনেক আশা নিয়ে এই বিপ্লবটা হয়েছে। সেই বিপ্লব যদি এইভাবে শেষ হয়ে যায়, তাহলে বাংলাদেশের মানুষ আর কোনো দিন এই জীবনে সামনের 100 বছরেও বাংলাদেশ আর দাঁড়াইতে পারবে না। যেভাবে রটাচ্ছে এই ভার্চুয়াল মিডিয়াতে যে যার মতো করে, এগুলো এখন বন্ধ হওয়া উচিত। এগুলো আমার বিশ্বাস হয় না, আমার মনে হয় না এই উপদেষ্টারা এত খারাপ হবেন। তবে যখন নাহিদের মতো মানুষ বলে,
তখন কিন্তু কিছুটা হলেও নড়ে চড়ে বসি, কারণ নাহিদ কিন্তু ওদের ভিতরেই ছিল। আপনার ঘরের ভিতরের মানুষ যদি কোনো একটা কথা বলে আপনাকে যে ওই বাড়িতে এই হয়, আপনি অবিশ্বাস না করে পারবেন না। আমার এই ভিডিওটা দেখে অনেকে ডিসহার্টেন্ড হবেন, অনেকেই ভাবতে পারেন আমি কেন এই প্রতিবাদটা করলাম এই জন্য যে এই গতকালকের 80 কোটি টাকার নিউজটা নিয়ে এবং নাহিদের বক্তব্যটা নিয়ে যে একটা তোলপাড় হয়েছে ভার্চুয়াল মিডিয়াতে, যেভাবে পচানো হইতেছে এই সরকারকে, আমার গায়ে লাগছে। কাজেই আমি এর একটা সুষ্ঠু তদন্ত চাই, আমার মতো হয়তো বা আপনারাও চান। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফেজ।